স্বাগত নিউজরুম সংলাপে। সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খবর তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রণব সাহা, সম্পাদক ডিবিসি নিউজ, এবং আছেন ইলিয়াস খান, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা। আমরা আলোচনায় যাওয়ার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে আছে, সেগুলো শিরোনামগুলো শুরুতে দেখে আসতে চাই। আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, আপিল নিষ্পত্তির আগেই ফাঁসি কার্যকর। 4 বছর আগে যশোর কারাগারে মকিম ও জরুর দণ্ড কার্যকর হয়। আপিল শুনানির জন্য কার্যতালিকা এলে ঘটনা প্রকাশ পায়। বিচার বিভাগীয় তদন্ত দাবি, নজিরবিহীন ঘটনা বলছেন আইনজীবীরা। বিশ্বকে জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নিতেই হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। সুনির্দিষ্ট প্রতিশ্রুতির চেষ্টায় বিশ্ব নেতারা, জলবায়ু সম্মেলনে 6 প্রস্তাব বাংলাদেশের। ইসির নির্দেশনা মানছে না কেউই, বিদায় বেলায় ইউপি নির্বাচন নিয়ে পাহাড় অভিযোগ। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন, 5 শতাধিক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপির। মোটামুটি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখতে চাই। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা অর্ধেকে নেমেছে। চলতি বছর 78% গেছে সৌদি আরবে। ইইউতে 6 বছরে গেছে 1%-এরও কম। মালয়েশিয়া, বাহরাইন ও কাতারের দুয়ার প্রায় বন্ধ। কমেছে কুয়েত, ওমান, জর্দান, সিঙ্গাপুর গমন। জলবায়ু উদ্বাস্তুদের দায়িত্ব নিতে হবে, স্কটিশ পার্লামেন্টের প্রধানমন্ত্রী। অভিযোজন ও প্রশমনে সমান অর্থ দাবি। উন্নয়নশীল দেশগুলোকে সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব প্রযুক্তি দেওয়ার আহ্বান। টিসিবি পণ্যের দাম বৃদ্ধি, ভোক্তার ভরসার জায়গা সংকুচিত। গ্লোবাল কার্বন প্রতিবেদন, কার্বন নিঃসরণ বেড়ে করোনার আগের অবস্থায় ফিরছে। 5 মাস ধরে কমছে প্রবাস আয়। আরসার কমান্ডার মোহাম্মদ হাশিম নিহতের খবর। মোটামুটি এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে, ওয়ার্ল্ড মাস্ট শেয়ার রেসপন্সিবিলিটিস অফ ক্লাইমেট মাইগ্রেন্টস, প্রাইম মিনিস্টার। ক্লাইমেট সামিট, হাসিনা এমাং 5 ইনফ্লুয়েন্সিয়াল ডিল মেকার্স। এই ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব প্রণব শাহ। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে হঠাৎ করে আসলে কিছুক্ষণ আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ডিজেল এবং কেরোসিনের মূল্য বৃদ্ধি হয়েছে, এবং সেটি লিটার প্রতি 15 টাকা, যেটি আগে 65 টাকা ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশে যেখানে আসলে লিটার 124 টাকা, অর্থাৎ 101 রুপি, এবং বাংলাদেশে সেটি আসলে অনেকটা কম ছিল বলে বাড়ানো হয়েছে। আপনার কাছে আসলে জানতে চাই যে এটি আসলে, এই কেরোসিন এবং ডিজেল কিন্তু আমাদের যারা গরিব মানুষ রয়েছেন, সেচ কাজে ব্যবহার হয়, তারাই ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আসলে কতটা, যদিও আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশে দাম বাড়তি, বাংলাদেশের এই প্রেক্ষাপট আসলে কতটা যৌক্তিক বলে আপনার কাছে মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমি যদি আপনি আমার কথা শুনে থাকেন, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শুনছি। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের দাম নিয়ে গত কয়েকদিন ধরে না, ঠিক প্রায় 1 মাসের বেশি সময় ধরে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে আমরা দেখছি যে জ্বালানির দাম বেড়েছে, এবং আপনি জানবেন যে সর্বোচ্চ পর্যায়ের প্রতি ব্যারেল $87 কিন্তু উঠেছিল জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক পর্যায়ে। সেক্ষেত্রে তখন থেকে আমরা একটা আশঙ্কা করছিলাম যে বাংলাদেশে এর কি প্রতিক্রিয়া হয়। এবং আপনি জানবেন যে বাংলাদেশ আমরা ফিক্সড প্রাইসে অনেক আগে থেকে অ্যাডভান্স কিনে থাকি জন্য এতদিন পর্যন্ত জ্বালানি তেলের দামে আমরা কোনো প্রভাব দেখি নাই। যদিও যেহেতু ভারতে ফিক্সড প্রাইসে কেনা না আগে থেকে, ফলে ভারতে কিন্তু প্রায় প্রতিনিয়ত জ্বালানির দামে সমন্বয় করা হয়। আসলে দাম কম বেশিকে সরকারি ভাষায় একটু খুব নমনীয় ভাবে সমন্বয় বলা হয়। আসলে দাম বাড়লো কি কমলো সেটি হলো বড় ব্যাপার। আমরা গত কয়েকদিন আগে থেকেই পর্যবেক্ষণ করছিলাম, এবং আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে যতটুকু খোঁজ খবর করছি যে তারাও একটা খসড়া বেশি দাম করার ব্যাপারে একটি প্রস্তাবনা সরকারের কাছে পাঠাচ্ছে বা পাঠাবে, তা একটি চূড়ান্ত করার পর্যায়ে আছে। এটা কিন্তু আমরা খবর জানছিলাম, কিন্তু আজকে একটু আকস্মিক ভাবে হলো। আপনি যতটা আকস্মিক ভাবে বলছেন, আমরা যখন খোঁজ খবর করছিলাম গত কয়েকদিন আগে থেকে, ডিবিসি নিউজ আমরা গত পরশুদিনও এই ব্যাপারে একটি আলোচনা করেছি আমাদের একটি বিজনেসের আলোচনা অনুষ্ঠানে। তখন থেকে আমরা আলোচনা করছিলাম যে আসলে পেট্রোলিয়ামের দাম যেভাবে ওঠানামা বলবো না, আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ছে,
তাতে করে বাংলাদেশেও এরকম প্রভাব পড়তে পারে। এবং সেই আশঙ্কাটি আমাদের সত্য হলো। আজকে আপনি যদি আকস্মিক বলছেন, যারা পর্যবেক্ষণ করেন এবং জ্বালানি তেলের দাম নিয়ে যারা খোঁজ খবর রাখেন, তারা কিন্তু একটি আশঙ্কা করছিলেন যে বাংলাদেশেও এটি একটি পরিবর্তন হবে। যদিও আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন বলেন বা জ্বালানি মন্ত্রণালয় বলেন বা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলেন, তারা এটাকে যতটাই সমন্বয় বলা হোক না কেন, আমরা বুঝতে পারছিলাম যে আসলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো উপায় হয়তো সরকারের এই মুহূর্তে নাই, যদি না ভর্তুকি বাড়ানোর ঝুঁকি সরকার নেয়। আপনি এও জানবেন যে জ্বালানি তেলের ক্ষেত্রে একটি বড় ধরনের ভর্তুকি বাংলাদেশ সরকার দেয়, যেটা বাংলাদেশ পেট্রোলিয়ামের কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়িত হয়। ফলে এক্ষেত্রে করোনার পরবর্তী প্রভাবে আন্তর্জাতিক বাজারে যেভাবে তেলের দাম বাড়ছিল, আমরা আশঙ্কায় করছিলাম যে একটি তেলের দাম বাড়বে, কিন্তু এটি আকস্মিকভাবে বলছেন। আমি মনে করি যে সরকারের পর্যায়ে এটি একটি পর্যবেক্ষণে ছিলেন এবং সর্বশেষ হয়তো তারা না পেরে এটি করেছে। তার যে নেতিবাচক প্রভাব হবে, যে আমি জানি না, আগামীকাল বা পরশুতে আমাদের পরিবহন মালিকরা প্রথমে হয়তো এটার প্রতিক্রিয়া জানাবে যে তাদের পক্ষে ডিজেল এবং ডিজেল চালিত যে সমস্ত বাস আছে তারা তাদের দাম বাড়াতে চাইবে কিনা, এটা একটি বড় ব্যাপার। আর যেটি কেরোসিনের ব্যাপারে, কেরোসিন মূলত ব্যবহার হয় আমাদের গ্রাম পর্যায়ে, যেখানে আমাদের বিদ্যুতের লাইন নাই, সেখানে কিন্তু কেরোসিন একটি বড় ভোক্তা হলো আমাদের গ্রামের মানুষ, যাদের হাতে অনেক টাকা থাকে না, যারা অনেক নিম্ন আয়ের মানুষ, কম আয়ের মানুষ, তারা কিন্তু কেরোসিন ব্যবহার করেন। এবং কেরোসিন আসলে যে সমস্ত জায়গায় ব্যবহার হয়, আমরা আগামী 2-1 দিনের মধ্যে বুঝতে পারবো এর প্রতিক্রিয়াটা কি হবে। এবং আমি খুব মানে আশ্চর্যজনিত হব না যদি কালকেই ডিজেল চালিত গাড়ির দাম, গাড়ির ভাড়া বাড়ানোর চেষ্টা করে বা প্রস্তাব দেয় আমাদের পরিবহন মালিকরা। ফলে সেই কনসিকুয়েন্স বা সেই প্রতিক্রিয়াটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। কালকে হয়তো আমরা অপেক্ষা করব যে আমাদের পরিবহন মালিকরা কি বলেন। আরেকটি হলো, যারা বাস চালান ডিজেলে, তারা দাম বাড়ানোর ঘোষণা দিবে, কিন্তু যারা পণ্য পরিবহন করেন ডিজেল চালিত ট্রাক এবং ডিজেল চালিত অন্যান্য কাভার্ড ভ্যানে, তারা কি করবেন সেটা কিন্তু আমরা চট করে কিন্তু সেই প্রতিক্রিয়াটা জানতে পারবো না। কিন্তু জিনিসপত্রের দাম, এই পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে আমাদের সবজি পরিবহন হয় এই সমস্ত জায়গায়, এবং আমাদের অন্যান্য অনেক পণ্য কিন্তু ঢাকার বাইরে থেকে ঢাকায় আসে এই সমস্ত পরিবহনে। এমনকি এই সমস্ত পরিবহনে করে আমাদের রপ্তানি পণ্য, বিশেষ করে গার্মেন্টস, সেটি কাভার্ড ভ্যানে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামে যায়। সেক্ষেত্রে তার কি প্রতিক্রিয়া হবে, আমাদেরকে সেজন্য হয়তো আগামী কাল বা পরশু অপেক্ষা করতে হবে। তবে আমরা একটি খোঁজ খবর যারা রাখছেন, তারা আশা না, কারণ আশঙ্কিত ছিলাম যে কবে সরকার এমন একটি ঘোষণা দেয় এবং ডিজেলের দাম বা কেরোসিনের দাম পরিবর্তন বা বৃদ্ধি বা কমানোর ক্ষেত্রে এনার্জি রেগুলেটরি কমিশন কি ভূমিকা রাখে, আমরা কিন্তু সেটিও একটু দেখার চেষ্টা করব। আসবো আপনার কাছে। আমরা একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমি আসছি, তবে তার আগে আমি একটু জনাব ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। একই প্রশ্ন অনেকটাই, যে আসলে এই যে পণ্য পরিবহন, আসলে তেলের সঙ্গে পণ্য পরিবহনের একটি ব্যাপার রয়েছে। নিত্য পণ্যের দাম তো এমনিতে আসলে বাড়তির দিকে আমরা দেখছি, লক্ষ্য করছি। ডাল, তেল, আলু সহ বিভিন্ন নিত্য পণ্যের দাম অনেকটা ঊর্ধ্বমুখী। আপনি যদি জ্বালানি তেল নিয়ে আপনার কাছে যে 15 টাকা বেড়েছে লিটারে, এটির যৌক্তিকতা বা কি খুব বেশি বেড়ে গেল নাকি, বা এর নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে। একই সঙ্গে নিত্য পণ্যের দাম কত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি যে খুবই ঊর্ধ্বমুখী, এবং এটি নিয়ন্ত্রণ আসলে করা যাচ্ছে না, বা কেন করা যাচ্ছে না, এর পেছনে কি কোনো যৌক্তিক কারণ দেখছেন কিনা, নাকি কোনো সিন্ডিকেটের আধিপত্যকে আমরা সে বরাবরের মতো দুষবো, কি বলবেন? না, সিন্ডিকেটের আধিপত্য তো বরাবরই আছে। আমরা জানি যে ঢাকার বাইরে যে পণ্যটি 5 টাকা কেজি বিক্রি হয়, ঢাকায় এসে 50 টাকা হয়ে যায়, আমরা কিন্তু জানি। এবং এই মধ্যস্বত্ব ভোগী যারা, প্রকৃত উৎপাদক যারা, তারা কিন্তু এই মূল্যটা পান না, তারা খুব স্বল্প মূল্য পান এবং ঢাকার মানুষকে বেশি দামে কিনতে হয়। এর মধ্যে যে মধ্যস্বত্ব ভোগী, তারা কিন্তু মূল ক্রিমটা তারা খেয়ে না। যাই হোক, সেটি তো আছে। আর যে কথা, একবারে 15 টাকা জ্বালানি তেলের দাম বেড়েছে, এর প্রভাব তো সাধারণ মানুষকে প্রথমত এফেক্ট করবে। কারণ দেখুন না, দাদা একটু আগে বলেছেন যে বাস মালিকরা বসে আছে ভাড়া কিভাবে বাড়াবে, মানুষ ভাড়া দিতে পারবে কি পারবে না সেটি তাদের চিন্তার বিষয় না। তারা এখন যত দ্রুত, আমি জানি না ইতিমধ্যে বেড়েছে কিনা, এটা নাম্বার 2, আপনি যে পণ্য পরিবহনের কথা বলছেন, যে আমরা কিন্তু এখন জানি যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো রয়েছে, তার দাম কিন্তু কেন যেন হু হু করে বাড়ছে।
বারবার মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এটা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, নিয়ন্ত্রণ করা হবে, ব্যবসায়ীদের সাথে বৈঠক করছেন, কিন্তু মূল বিষয়টি আমরা জানি তো, বৈঠক করলে এগুলি কিন্তু কোনোদিন কোনো নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা যেমন একটু যদি আমরা যাই, যে কথাটা আমি প্রায় টকশোতে বলি যে রমজানের আগে আগে আমরা কিন্তু শুনি যে এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে, কিন্তু বাংলাদেশে কোনো একটি সরকারও একটি বারও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারে না। অসাধু ব্যবসায়ীরা, আমি অসাধু ব্যবসায়ী বলবো, তারা হার করে থাকে আমি দামটা কখন, রোজাটা যখন আসবে, রোজার ঈদটা যখন আসবে, মানুষের চাহিদা বাড়বে, আমি কিভাবে দামটা বাড়াবো। এটি যেন তার একটি ধনুক ভাঙা পণ যে এই সময় দাম বাড়াতেই হবে এবং একটা বড় মুনাফা আমাকে অর্জন করতে হবে, যে সেটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি দেখুন যে কথাটি মোটা দাগে যদি আমরা বলি যে এই যে ট্রাকে করে পণ্য পরিবহন করা হয়, সেটি তো এই তেলের মূল্য বৃদ্ধির কারণে সিরিয়াসলি এফেক্ট করবে এবং এটা পড়বে কি সাধারণ মানুষের ঘাড়ে পড়বে। তারা এখন যে বিপন্ন অবস্থা আছে, আমি বিপন্ন অবস্থায় বলবো যে আমি আমি জাতীয় প্রেস ক্লাবে টিসিবির ট্রাক যেত, মানুষ দেখতাম যে মানুষ পণ্য কেনার জন্য, কি সাংবাদিক যারা রয়েছেন, পণ্য কেনার জন্য অধীর হয়ে থাকে। কারণ আমরা জানি টিসিবি এই তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, চিনির দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষ কিভাবে কিনবে হন্যে হয়ে যায়। অনেক সময় বাইরে থেকেও কিছু লোক আসে, এটি নিয়ে অনেক বিতর্ক হয়, তারপরে বলি যে এদেশের তো মানুষ, তারা না হয় একটু কিনলো, গরিব মানুষ আসে। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতায় এখন যেভাবে দাম বেড়েছে, আবার যে দাম যেভাবে ঊর্ধ্বমুখী আছে, এটি আরো হু 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 করে আরো বাড়বে। সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাবে। যদিও মানুষের যে পণ্য কনজিউমের, যে যতটুকু পণ্য কনজিউম করার একটি একটি মানুষকে দরকার, সেটি তারা কিন্তু পারবে না, এবং এটি স্বাস্থ্যগত একটি বিরাট প্রভাব পড়বে বলে আমি মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা একটু ডক্টর শফিল আলম ভূঁইয়া আপনার বক্তব্য জানতে চাই। একই রকম প্রশ্ন, আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন যে আসলে সিন্ডিকেটের আধিপত্য দেখছেন, আমরা বারবারই সিন্ডিকেটের কথা বলি, কিন্তু সেটি নিয়ন্ত্রণ করা যায় না এবং যৌক্তিক অনেকটা অযৌক্তিকভাবে অনেকটা দেখা গেছে যে খুবই দাম যেখানে 1 টাকা বাড়ার কথা সেখানে 2 টাকা বাড়ছে, 5 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। সেটি আসলে আপনি যদি এই জায়গায় কিছু বলতে চান। না, আমার পূর্বের আলোচকরা যেটা বলেছেন যে বাংলাদেশে বাজার দর যখন তখন বাড়ে এবং খামখেয়ালিপনার সাথেই বাড়ানো হয়। তো বাংলাদেশের মতো সমাজে যদি আপনি বাজার দরকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে বাজার মনিটরিং করতে হবে। বাজার মনিটরিং করে যারা বা আইনের ব্যত্যয় ঘটাচ্ছে বা কোনো ধরনের অপকর্মে বা কোনো ধরনের এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো যখনই সরকার কড়াকড়ি করে, যথার্থভাবে যখন বাজারটা নিয়ন্ত্রণ করা যায়, মনিটরিং যখন জোরদার হয়, তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে না। তো যখনই মনিটরিং দুর্বল হয়ে পড়ে বা শিথিল হয়ে পড়ে, তখন এই ধরনের ঘটনা ঘটে। তো এইটা একটা দিক। আরেকটা হলো যে এই যে জ্বালানি তেলের বৃদ্ধি পেলে পরে, জ্বালানি শব্দটা যে কারণে এসছে, যে পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডেরই তো জ্বালানিটা। তো এই জ্বালানি তেলের দাম যখন বাড়বে, সেটার কিছুটা ইম্প্যাক্ট আমাদের বাজারের উপরে পড়বে এবং আমরা যারা সাধারণ মানুষ, তাদের পকেটের উপরেও পড়বে। এখন যেটা প্রণব শাহ বলছিলেন যে সরকারের হয়তো বাড়ানো ছাড়া উপায় ছিল না, কারণ বাংলাদেশ সরকার ভর্তুকি দেয় জ্বালানি তেলের ক্ষেত্রে। তবে প্রশ্নটা হচ্ছে যে একবারে যেহেতু 15 টাকা বাড়ানো হয়েছে, সেই 15 টাকা বাড়ানোর নিশ্চয়ই যৌক্তিকতা হিসেব করা হয়েছে, কারণ এটা তো এই যে বাড়ালে পরে কোথায় কোথায় প্রভাব পড়বে, কতটুকু বাড়ানো দরকার, এটা তো একটা হিসেব নিকেশ বা একটা যাচাই বাছাই পদ্ধতির মধ্য দিয়ে করা হয়েছে। তো তারপরেও ধরেন একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে একবারে 15 টাকা না বাড়ালে, ধরেন 5 টাকা ইভেন 10 টাকা বাড়ালে মানুষের উপরে চাপটা কম পড়তো। তো সেইগুলো ভাবা যেতে পারে। বিশেষ করে ধরেন এই করোনাকালীন সময়ে সাধারণ মানুষের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, যা অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকের ধরেন বেতন কমে গেছে, উপার্জন কমে গেছে। সরকার তো ভর্তুকি দিচ্ছে, তো সেই অবস্থায় না হয় আরো একটু বেশি ভর্তুকি সরকারের যেত, সরকার ভেবে দেখতে পারতো। তারপরে ধরেন এই যে এই জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে বা গ্যাসের দাম বাড়ানোর ক্ষেত্রে আগে থেকেই যদি পরিকল্পনা করা যায়, যেমন উন্নত বিশ্বে যেটা হয় যে প্রতি বছরই আপনার অল্প অল্প করে বাড়ে। তো আমাদের দেশে তো প্রতি বছর বাড়ে না, হঠাৎ করে একবার একটা বড় আকারের বৃদ্ধি পায়। তো সেই জায়গাটা থেকে পরিবর্তন করে প্রতি বছরই যদি ধরেন 3%, 4% বা 5% এভাবে বাড়ে,
তাহলেও কিন্তু মানুষের উপরে চাপ কম পড়ে। এরকম নানা বিষয়গুলো ভেবে দেখা যেতে পারে। তবে এটা ঠিক যে সরকার ভর্তুকি দিচ্ছে, সরকারের ভর্তুকি কমিয়ে আনতে হবে, সেইটা মাথায় নিয়েই করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে পরিমাণটা যদি আরো কম হতো অবশ্যই ভালো হতো। তো আমরা তো জানি না কি জাস্টিফিকেশন সরকার উপস্থাপন করেছে, বা যারা এটা করেছে এনার্জি রেগুলেটরি কমিশনের সেখানে দেখভাল করার দায়িত্ব আছে, নিয়ন্ত্রণ করার দায়িত্ব আছে, তারা নিশ্চয়ই বিষয়গুলো বিচার বিবেচনা করেছে বলেই আমার বিশ্বাস। জি, আসবো আপনার কাছে। আমরা কালের কণ্ঠে একটি শিরোনাম দেখছিলাম, বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা অর্ধেকে নেমেছে। এখানে একটি বেশ কিছু পরিসংখ্যান দিয়েছে তারা। চলতি বছর 78% গেছে সৌদি আরবে। আসলে সৌদি আরব নির্ভর হয়ে গেছে আমাদের শ্রম বাজার এখন অনেকটাই। বিএমইটি তথ্য যেটি বলছে, রেকর্ড 10 লাখের বেশি কর্মী বিদেশে যান 2017 সালে। পরের 2 বছরে সংখ্যাটা 7 লাখের উপরেই ছিল 18-19 সাল পর্যন্ত, এবং 2020 সালে সেটি আসলে করোনাকালীন বছর, সেখানে আমরা দেখছি যে 17,669 জন যান। এটি একেবারে আশঙ্কাজনকভাবে কমেছে, কারণ বাংলাদেশে প্রবাসীদের আয়ের উপরই অনেকটা বাংলাদেশ অর্থনীতি অনেকটাই নিয়ন্ত্রিত হয়। প্রবাসীদের আয় অনেকটা আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর যে উন্নতি সেটা নির্ভর করে। সেখানে আসলে জনাব প্রণব শাহ, আপনি যদি কিছু মন্তব্য করতে চান, কারণ করোনার কারণে আমরা অনেকটাই সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত, সেখানে বাংলাদেশের কর্মসংস্থান অনেকটাই সংকুচিতই ছিল এবং অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে, অনেক মানুষ বেকার রয়েছে। সেই ক্ষেত্রে আসলে এই শ্রম বাজার উন্মুক্ত করা এটি অনেকটা জরুরি হয়ে পড়েছে। কি বলবেন এই জায়গায়? আপনাকে ধন্যবাদ। দেখেন, গত কয়েক মাস যাবতই খুব আলোচনা হচ্ছিল যে আমাদের প্রবাসী আয় বেড়ে যাচ্ছে। তখনই কিন্তু আমরা বলছিলাম, এবং আমি তো একজন অর্ধ মূর্খ মানুষ, এই ব্যাপারে বিশেষজ্ঞ নই, কিন্তু আমাদের অর্থনৈতিক বিশ্লেষকরা বলছিলেন আজকে 5 মাস ধরে প্রবাস আয় কমেছে। আজকে পত্রিকা প্রবাসী আয় বাড়ছে, এই বাড়তিটা থাকবে না, এবং তাদের আশঙ্কা এবং তাদের বিশ্লেষণ সঠিক হলো যে এই প্রবাসী আয় কমতে শুরু করেছে। কখন কমতে শুরু করেছে? যখন অলমোস্ট সারা পৃথিবীতে একটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছিল করোনা, যদিও আবার কোনো কোনো ক্ষেত্রে এই করোনা বেড়ে যাচ্ছে। আমাদের দেশে হয়তো এখন অবস্থা অনেকটা ভালো, কিন্তু অনেক দেশে কিন্তু করোনা আবার বাড়ছে। ফলে আমাদের যে আশঙ্কা ছিল অর্থনৈতিক বিশ্লেষকদের সঙ্গে মিলিয়ে, যে এই যে বাড়তি, আসলে সেই বাড়তি কতদিন টিকবে, কারণ তখন বলা হচ্ছিল যে প্রবাসী আয় বাড়ছে। এর একটি কারণ হলো যে প্রবাসীরা যারা চাকরিচ্যুত হচ্ছিলেন করোনার কারণে, তারা সকল সঞ্চয় নিয়ে দেশে ফিরছিলেন। আবার যারা দেশের বাইরে বিদেশে ছিলেন, তাদের পরিবারের আয় যে কমে গেছে করোনার কারণে, সে তার বেশিরভাগ আয় বাংলাদেশে পাঠাচ্ছিল, যেটি আগে পাঠাচ্ছিল না। ফলে এই দুই ক্ষেত্রে, এবং তার সঙ্গে কিছুটা রপ্তানি, আমরা দেখেছি যে আমাদের বিদেশি মুদ্রা আয়ের একটা বড় ধরনের বাড়তি আমরা দেখেছিলাম, এবং অর্থনীতি বিশ্লেষকরা বলছিলেন এই বাড়তি আয় বেশি দিন থাকবে না, তার প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। এবং আপনি বললেন, খবর হচ্ছে যে আমাদের প্রবাসী আয়, বৈদেশিক মুদ্রা আয়ের যে জায়গাটি, সেটি আমাদের এখন নিম্নমুখী হয়েছে, এবং এটা আমরা আশঙ্কা করছিলাম, সত্য পরিণত হচ্ছে। এবং আপনি জানবেন যে যখন আমাদের বিদেশে শ্রমবাজার, যেটা আমরা বলছি, আমরা অনেকদিন আগে থেকে বলাচ্ছি বিশ্লেষকদের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে মিলিয়ে, আমরা যারা গণমাধ্যমে এই বিষয়ে পর্যবেক্ষণ করি, যে আমাদের যদি শ্রমবাজারের উন্মুক্ত না হয়, এমনকি আমরা আরো বলেছি, যেটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, যদি দক্ষ জনশক্তি আমরা পাঠাতে না পারি, তাহলে কিন্তু আমাদের বৈদেশিক আয় বাড়বে না। কারণ এক শ্রমিক, বাক্য শ্রমিক দেশের বাইরে গিয়ে যে আয় করেন, একজন দক্ষ শ্রমিক তার থেকে বেশি আয় করবেন। এই যে কিন্তু সরকার অনেকগুলো প্রকল্পও নিয়েছে। আমাদের যে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, তারাও বাংলাদেশে অনেকগুলো প্রকল্প নিয়েছেন, যাতে আমরা বেশি শ্রমিক বা জনশক্তি তাদেরকে স্কিল করে, দক্ষ করে বিদেশে পাঠাতে পারি, যাতে আমাদের প্রবাসী আয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনটা বাড়ে। এটা কিন্তু গত কয়েক বছর থেকে আলোচনা হচ্ছিল, এবং করোনার কারণে এটি খুব সামনে এসে গিয়েছিল, যে আমাদের করোনার কারণে যারা আমাদের চলে এসেছেন, তারা যে আবার ফিরতে পারবেন কি, বা যে কোনো ক্ষেত্রে ফেরার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা আপনারা সবাই দেখেছেন, যে সৌদি এয়ারলাইন্সের সামনে কতটা ভিড় হয়েছিল, বিক্ষোভ হয়েছিল, সেগুলো আমরা দেখেছি। আমাদের কাছে গত কয়েকদিনের খবর যে মালয়েশিয়ার যে ভিসা সংক্রান্ত যে ছিল, নিষেধাজ্ঞা ছিল বিদেশিদের ক্ষেত্রে, সেটা উন্মুক্ত হচ্ছে, সিঙ্গাপুরে উন্মুক্ত হচ্ছে। কিন্তু একই সঙ্গে সিঙ্গাপুরে করোনার থাবা ভয়াবহ হচ্ছে, করোনার সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে এই সমস্ত জায়গায় আমাদের শ্রমজীবী ভাই বোনেরা আবার যেতে পারবে কিনা,
সেটি একটি বড় ধরনের আশঙ্কা। সৌদি আরবের ক্ষেত্রে আমাদের একটি আশঙ্কা ছিল, নারী শ্রমজীবী যাওয়ার ক্ষেত্রে আমাদের একটি বড় ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ছিলাম যে তারা আসলে যাবে কিনা, তাদের নানা রকম হয়রানির বিষয়, ফিরে আসার বিষয়, কোভিড বন্দী লাভ ফেরার বিষয়। ফলে সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে খুব দক্ষতার সঙ্গে, খুব নিবিড় পর্যবেক্ষণের সঙ্গে কিন্তু বিষয়টি হ্যান্ডেল করতে হবে। এবং এক্ষেত্রে আমি মনে করি অন্যান্য জায়গায় যে শ্রমবাজারে খোলার যে সমস্ত সুযোগ আছে, বিশেষ করে ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়ায় যেখানে আমাদের সুযোগ আছে, সেখানে আমরা পাঠাতে পারবো কিনা, এবং আমাদের যেরকম জনশক্তি তারা নিতে চায় তেমন উপযুক্ত মানের জনশক্তি তৈরি করার যে সমস্ত কাজ আমরা হাতে নিয়েছি প্রাথমিকভাবে, তার একটি উৎকর্ষতার জায়গায় কিন্তু আমাদের যেতে হবে। আমরা আশঙ্কা করেছিলাম সেই প্রবাসী আয় কমতে শুরু করেছে। আমি মনে করি সরকার যথেষ্ট উদ্যোগী হবেন, কারণ যখন আমাদের দেশে করোনার প্রভাব কমতে শুরু করেছে, শনাক্তের হার কমেছে, মৃত্যুর হার কমেছে, কিন্তু তখনই কিন্তু আমাদের দেশের অর্থনীতি যখন আবার নিজস্ব রূপে ফিরে আসতে শুরু করবে, তখন আমাদের আমদানি ব্যয় বাড়বে। যখন আমদানি ব্যয় বাড়বে, তখন আমাদের যে অনেক ফরেন রিজার্ভ নিয়ে যে আমরা উল্লসিত ছিলাম, উচ্চকিত ছিলাম, সেখানে কিন্তু আমরা একটু নিয়মান হব, কারণ আমাদের বেশিরভাগ ডলার কিন্তু আমাদের পেমেন্ট করতে হবে, পরিশোধ করতে হবে। আমদানি যত বাড়বে তত বেশি পেমেন্ট দিতে হবে, রিজার্ভের পরিমাণ কিন্তু ততটা কমবে। ফলে এই যে রিজার্ভের পরিমাণ আমদানি পরিশোধের জন্য ব্যয় হবে, আবার আমাদের প্রবাসী আয় কমছে, এই দুটোকে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে সরকারকে নিতে হবে। অর্থ মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কে ভেবে দেখতে হবে, এখানে আমাদের একটা বড় ধরনের কাজ কিন্তু এখন করার উদ্যোগ নিতে হবে, নাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ আমাদের ফুল সুইং অর্থনীতি ফিরছে, আমাদের আমদানি ব্যয় বাড়বে, আমাদের বড় মেগা প্রজেক্টের ক্ষেত্রে খরচ বাড়বে, সেক্ষেত্রে বিদেশি পেমেন্টও দিতে হবে আমাদেরকে। ফলে প্রবাসী আয় কমলে এই জায়গাটা কিন্তু সমন্বয় করা সরকারের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আমি মনে করি আমাদের সরকারের নীতি নির্ধারকরা এই বিষয়টিতে এখনই মনোযোগী হবে, এবং এই ক্ষেত্রে কার্যকর কি ব্যবস্থাপনা আগে থেকে নেওয়া যায় তার একটি উদ্যোগ তারা গ্রহণ করবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমরা একটু জনাব ইলিয়াস খান, এই বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই। বাংলাদেশে এই করোনাকালীন সময় আসলে অনেক বেকারের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি আসলে মানুষও অনেকেই চাকরি হারিয়েছেন, অনেকে। সেই জায়গায় বাংলাদেশের কর্মসংস্থান বাড়ানোর কোনো বিকল্প নেই, এবং শ্রমবাজার বিদেশে যেটি বলা হচ্ছে যে সৌদি আরব ছাড়া প্রায় বন্ধ, সবগুলো দেশে অনেকাংশেই বন্ধ বলাই চলে। সেক্ষেত্রে আসলে করণীয় কি, আপনি যদি কিছু যুক্ত করতে চান? আমাদের অন্যতম বাংলাদেশের শ্রমিকদের গন্তব্যস্থান মালয়েশিয়া, সেটি কিন্তু করোনার সময় বন্ধ না, করোনার অনেক আগে থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর কেন্দ্রে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল, যে শ্রমিক ধরেন অল্প টাকায় পাঠানো যেত সেটি তারা 3 লাখ 4 লাখ করে একটা সিন্ডিকেট করেছিল। এই সিন্ডিকেট নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন ঘটে, এবং এর কারণে কিন্তু আমাদের অনেক শ্রমিক পাঠানো বন্ধ ছিল। তো এখন কিন্তু সুযোগ এসে, আমি মনে করি করোনাটি যখন গিয়েছে, এখন আমাদের সরকারকে একদম কি বলে যে উঠে পড়ে লাগতে হবে। প্রয়োজনে কোনো বেসরকারি খাত থেকে সহযোগিতা নেওয়া যেতে পারে। কারণ আমরা কিন্তু ইতিপূর্বে শুনেছি জাপান, মধ্যপ্রাচ্যের, মধ্য এশিয়ার দেশ এবং বিভিন্ন দেশে শ্রমশক্তি দরকার, সেটা যে স্মার্টলি হ্যান্ডেল করা যায়। আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমি একটু সমালোচনা করে বলি, আমাদের যে ফরেন মিশন গুলো রয়েছে, তারা শুধু অধিকাংশ ক্ষেত্রে চাকরির জন্য চাকরি করে। কোথায় মানুষের কর্মসংস্থান করা যেতে পারে, কোথায় ব্যবসা বাণিজ্য করা যেতে পারে, এটি কিন্তু খুব বেশি অন্যান্য দেশের, আমি দেশের বাইরে অনেক জায়গায় ছিলাম, অন্যান্য দেশ দেখেছি যেন আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান বা অন্যান্য যে দেশ রয়েছে নেপাল, তারা কিন্তু খুব চেষ্টা করে যে আমাদের দেশ থেকে 5টি মানুষ বা 10টি মানুষ কিভাবে আসতে পারে আমাদের দেশে। কারণ অনেক লোক বেকার। বাংলাদেশে এখন তো একটি বড় একটি শক্তিশালী ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে, প্রচুর কর্মক্ষম মানুষ আছে। এটি কিন্তু এক সময় থাকবে না। তো আমি যে কথাটা বলতে চাই যে সেটি হচ্ছে যে মানুষ আছে, এদেরকে যদি ন্যূনতম ট্রেনিং দেওয়া যায়, তারা কিন্তু বাইরে আরো অনেক বেশি টাকা, আমি উদাহরণে দিই, যেমন আমাদের দেশের শ্রমিকরা যে টাকা আয় করে, ভারতের শ্রমিক যারা বাইরে যান, নেপালের শ্রমিক যারা বাইরে যান, 2 থেকে 3 গুণ করে তারা আয় করে, কারণ তাদের একটা ন্যূনতম ট্রেনিং থাকে। আমাদের এখানে যে শ্রমিক বাইরে যাচ্ছে, কোন প্রকার ট্রেনিং কিন্তু তাদের থাকছে না। এটি বারবার উদ্যোগ নেওয়া হচ্ছে, বারবার ট্রেনিং এর কথা বলা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এই ট্রেনিংটা নিচ্ছে না। তো আমি মনে করি এখন যে সুযোগ রয়েছে আমাদের, এই যে একটা বিশাল জনশক্তি রয়েছে, আমাদের একটা কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে, এটি কিন্তু একসময় থাকবে না। আমরা দেখি এমনি আমাদের
লংজিভিটি টাইম বাড়ছে, কিন্তু মানুষের বয়স সীমা বাড়ছে, বাচ্চার বয়স সীমা বাড়ছে। সুতরাং একসময় কিন্তু এই সুযোগটি আমরা ইচ্ছে করলে আর কোনো ভয় পাবো না। আমি যে মনে করি যদি ঠিকভাবে উদ্যোগ নেওয়া যায়, বিভিন্ন পরামর্শ নিয়ে প্রয়োজনে, এই যে ইউরোপের অনেক দেশ আছে সেখানেও কিন্তু অনেক লোক পাঠায়, অনেক দেশে বার্থ রেট মাইনাস আছে, আমি জানি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বার্থ রেট মাইনাস, ইভেন জাপানেও আমি যদি ভুল না জেনে থাকি বার্থ রেট এখন মাইনাস। সুতরাং তাদের কিন্তু কর্মক্ষম সাধারণ যে কাজগুলো রয়েছে সেটি সম্পাদনের জন্য কিন্তু বাংলাদেশের শ্রমিক বা অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে তারা নিয়ে থাকে। আমরা কিন্তু সেখানে একটি বড় ফাইট দিতে পারি, কারণ আমি ইচ্ছে করে কিন্তু লক্ষ 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 লোক পাঠানোর সুযোগ আছে। অনেক দেশে কিন্তু সেটি নেই। তা আমি বলবো যে সরকার এখন যে নতুন করে যে বিশেষ করে করোনা অনেক দেশে আমাদের জন্য খুলে দিচ্ছে, আমার অনেক দেশ তো বিমানের ফ্লাইটে ছিল না, কিন্তু এখন নতুন করে চালু হচ্ছে। খুব বেশি করোনা যদি আর না বাড়ে হয়তো এটি আর বন্ধ হবে না, যদিও অনেক দেশে কিন্তু আবার বাড়া শুরু করেছে, যেমন সিঙ্গাপুর বেড়েছে, ইভেন আমি শুনলাম যে ইউকে তো প্রতিদিন এই সংখ্যা বাড়ছে মানুষের আক্রান্তের হার। সুতরাং আমি আশা করতে চাই যে পৃথিবীর অনেক দেশে এখন যে অবস্থা আছে আর যদি না বাড়ে তাহলে কিন্তু বাংলাদেশ শ্রমিক যাওয়ার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমি মনে করি, এবং এই সুযোগটি আমাদের কাজে লাগাতে হবে। আমি প্রচুর বৈদেশিক শ্রমিকরা প্রচুর টাকা পাঠাচ্ছে, এটি যে ক্রেডিট নেওয়ার কিছু নাই, কিন্তু এগুলো আমরা এক ধরনের ক্রেডিট নিতে চাই যে এই সরকার আমলে প্রচুর লোক বাইরে গিয়েছে আমরা এখন, সেটি না, বাস্তবতা আমাদের নির্ভর করতে হবে। সুতরাং আমি এটি আশা করছি আরো মানুষ যাতে আর কর্মক্ষম জনগোষ্ঠী যাতে বাইরে যেতে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে। ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা ডক্টর শফিউল আলম ভাই আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দেখলাম, ইসির নির্দেশনা মানছে না কেউই, বিদায় বেলায় কমিশনারদের নির্দেশনা মানছে না, নির্বাচন ঘিরে সংঘাত সংঘর্ষ দিন দিন বেড়েই চলছে। আমরা আসলে এর মধ্যে আমরা দেখলাম যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যে ইউপি নির্বাচন সেগুলোতে ব্যাপক সংঘর্ষের ঘটনা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছিলাম আসলে, এবং নিহতের ঘটনা দেখছিলাম, সংঘর্ষের ঘটনাগুলো বাড়ছে। কেন আসলে ইসির নির্দেশনা মানছে না বলে আপনার কাছে মনে হয়? তাদের কি নিয়ন্ত্রণ করার যে সক্ষমতা সেটি কি কমে আসছে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, এই নির্বাচন কমিশনার কিন্তু একদিন আগেই একটা বক্তব্য রেখেছেন যে এবারের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে সহযোগিতা করেনি বলে নির্বাচনের সহিংসতা তারা নিয়ন্ত্রণ করতে পারে। এখন এটা আংশিক সত্যি যে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তাহলে তার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আবার পাশাপাশি এটাও তো সত্যি যে নির্বাচন চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবকিছু তো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে। আমাদের নির্বাচন কমিশনের যে ক্ষমতা বা সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে সেই হিসাবে তার নিয়ন্ত্রণেই থাকবার কথা। তো নির্বাচন কমিশনের ভিতরকার যে অন্তর্দ্বন্দ্ব, আপনি জানেন যে একজন কমিশনার যদি একরকম বলেন বাকি কমিশনাররা অন্যরকম বলেন, তাদের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে এবং বিভিন্ন সময়ে তারা নির্বাচনী আইন প্রয়োগের ক্ষেত্রে যে শিথিলতা দেখিয়েছে। সবকিছু মিলিয়েই কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপারে কিন্তু অনেকের একটা উদাসীনতা কাজ করছে। তো সেই উদাসীনতার কারণেই হয়তোবা এই যে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা হয়তো নির্বাচন কমিশনকে সহযোগিতা করছেন না, বা নির্বাচন কমিশনের যে নির্দেশনা আছে সেগুলো মেনে চলছেন না। সেগুলো যদি মানাতে হয়, ধরেন একটা নির্বাচন কমিশন কতটা কার্যকর সেইটা বোঝা যায় কিন্তু যে আপনি যদি নির্বাচনী আইন ভঙ্গ করেন বা নির্বাচনী বিধি ভঙ্গ করেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। তা আপনার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আপনি আর এটি করবেন না, আপনাকে দেখে অন্যরাও সেটি করবে না। তো আর যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আপনিও করবেন, আপনার দেখা দেখে অন্যরাও করতে থাকবে। তো এরকম নানা ধরনের ঘটনা নির্বাচন কমিশনকে ঘিরে ঘটেছে। আর যেহেতু নির্বাচন কমিশনের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, তো এটা ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটা শব্দ ব্যবহৃত হয় যে প্রেসিডেন্টের যখন মেয়াদ শেষ হয়ে আসে তখন তাকে বলে লেম ডাক প্রেসিডেন্ট। তো আমাদের এই নির্বাচন কমিশনও কিন্তু এই মুহূর্তে লেম ডাক সিচুয়েশনে আছে বলে তার অবস্থা। আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমার হাতে আর 2 মিনিট সময় আছে, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে যে পাঠ্যক্রম পরিবর্তনের কথা বলা হচ্ছিল সেটি আসলে কতদূর এগিয়েছে বলে আপনার কাছে মনে হয়? না, পাঠ্যক্রম পরিবর্তনের তো চিন্তা ভাবনা চলছে। স্কুল পর্যায়ে যে পাঠ্যক্রম, যেমন সেই যে বলা হচ্ছে যে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা, কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা, তারপরে ধরেন এই যে বিভাগে যে বিভক্ত করা, সায়েন্স আর্টস কমার্স এগুলো থাকবে না,
প্রথম কথা হচ্ছে যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে। আপনি যদি উন্নত রাষ্ট্র হতে চান, সেক্ষেত্রে জেনারেল এডুকেশনের গুরুত্ব কমিয়ে আপনার কারিগরি শিক্ষার দিকে গুরুত্বটা বাড়াতে হবে। তো সেই বাড়াতে যদি হয়, তাহলে সেক্ষেত্রে সামাজিক আন্দোলন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব আরোপ করা, কারিগরি শিক্ষা যারা শিক্ষিত তাদের চাকরির ব্যবস্থা করা, এটি একটি ব্যাপার আছে। আরেকটি হলো যে বিভাগ তুলে দেওয়ার কথা বলা হচ্ছে, হ্যাঁ, উন্নত দেশে শুরুতেই আপনার এই এসএসসি পর্যায়ে এই বিভাগগুলো নেই, তো আমাদের দেশে সেটা আমরা তুলে দিতে চাচ্ছি। তো সেইটা তুলে দিয়ে আমরা কি করছি, যেমন যেমন ধরেন আমি যদি এখানে উদাহরণ হিসেবে ও লেভেলের সিলেবাসটাকে ধরি, সারা পৃথিবীতে ও লেভেলের সিলেবাসটা একটা গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড সিলেবাস। তো সেইখানে বিভাগ নেই, কিন্তু কোনো কোনো ছেলে মেয়ে যদি চায়, সে কোনো কোনো বিষয়ে অনেক বেশি পড়াশোনা করতে পারে। সে বেসিক কতগুলো কোর্স করার পাশাপাশি আর অনেকগুলো অপশনাল কোর্স সে চাইলে করে নিতে পারে। তা আমাদের এখানে কি সেই সুযোগগুলো রাখা হচ্ছে কিনা? যদি বিভাগ তুলে দেই, তাহলে কোনো ছেলে মেয়ে যদি সায়েন্সের অনেকগুলো সাবজেক্ট পড়তে চায়, তাহলে যাতে তার এটা পড়ার সুযোগ থাকে। কেউ যদি হিউম্যানিটিজ এর অনেকগুলো সাবজেক্ট সে পড়তে চায়, সেটা পড়ার যাতে তার সুযোগ থাকে। কেউ যদি কমার্সের অনেকগুলো বিষয়, মানে পড়াশোনার যেই উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হলো যে শিক্ষার্থীদের যে আগ্রহ, সেই আগ্রহটাকে বিবেচনায় নিয়ে শিক্ষাটাকে ত্বরান্বিত করা। পাশাপাশি কন্টিনিউয়াস ইভালুয়েশনের কথা বলা হয়েছে। এখন কন্টিনিউয়াস ইভালুয়েশন, যে আমার হাতে আর 20 সেকেন্ড সময় আছে, আপনাদের এর মধ্যে শেষ করেন। এই যে প্রতিনিয়ত যে মূল্যায়নটা হবে, সেটা একটা ভালো পদ্ধতি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের শিক্ষকরা কি সেটার জন্য তৈরি কিনা, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপার আছে, সেটি না আবার কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায়, এরকম অনেক অনেক বিচার বিবেচনা এবং মূল্যায়নের বিষয় এখানে আছে। কিন্তু উদ্যোগটা ভালো। এখন এই উদ্যোগটার প্রয়োগ কিভাবে হবে এবং সেইটার প্রয়োগের ক্ষেত্রে শিক্ষকদের তৈরি করা, আমাদের ইভেন অভিভাবক। অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিউল আলম ভূঁইয়া, প্রণব সাহা এবং ইলিয়াস খান, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।